আসসালামু আলাইকুম সবাইকে। এই অ্যানাটমি সাবজেক্টটা নিয়ে তোমাদের মনে অসংখ্য প্রশ্ন রয়েছে। এই ভিডিওটাতে আমি মেইনলি অ্যানাটমির যে এক্সাম সিস্টেম সেটা নিয়ে আলোচনা করব। কারণ ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি যে বাকি দুইটা সাবজেক্ট, এই দুইটা সাবজেক্টের এক্সাম সিস্টেমটা অনেকটাই সেম। কিন্তু অ্যানাটমিতে এক্সাম সিস্টেমটা কিছুটা ডিফারেন্ট। ওকে, এর পাশাপাশি অ্যানাটমির যে বুক লিস্ট সেটা সম্পর্কেও আমি এই ভিডিওটাতে আলোচনা করব। ওকে, তাহলে চলো শুরু করা যাক। প্রথমে দেখো, আমাদের মেডিকেলে একটা সাবজেক্টের পরীক্ষা যদি ব্রড স্পেকট্রামে হয়, সেখানে সাধারণত দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে রিটেন এবং আরেকটা হচ্ছে ভাইবা বা মৌখিক পরীক্ষা। ওকে, তো ভাইবাটে নিয়ে আমরা একটু পরে আসব। প্রথমে আমরা রিটেন সম্পর্কে আলোচনা করি। তাহলে দেখো, রিটেন অথবা হচ্ছে লিখিত পরীক্ষা, এই রিটেনের সাথে এমসিকিউ থাকে। ওকে, রিটেন অর্থ তোমরা বুঝতে পারতেছো। এখানে আম, যে কোশ্চেন দেওয়া থাকবে সেই কোশ্চেনটা তোমরা ব্রড ভাবে লিখবা বা ইলাবোরেট ভাবে লিখবা, এটা হচ্ছে রিটেন পরীক্ষা। সাথে এখানে যে এমসিকিউটা থাকে, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন, এখানে দুই ধরনের এমসিকিউ থাকে। একটা হচ্ছে ট্রু অথবা ফলস এবং আরেকটা হচ্ছে এসবিএ। এসবিএ মানে হচ্ছে সিঙ্গেল বেসড অ্যান্সার। ওকে, এখন ট্রু ফলস বলতে কি বোঝায়? ধরো, তোমাকে একটা লাইন দিয়ে দিবে এবং এখানে 5টা অপশন থাকবে। 5টা অপশনের মধ্যে তোমাকে সিলেক্ট করতে হবে যে কোন অপশনগুলো ট্রু এবং কোন অপশনগুলো ফলস। ওকে, অর্থাৎ এই 5টা অপশনের মধ্যে 3-4টা বা 2টা অপশন সঠিক থাকবে এবং বাকি 2টা অপশন সঠিক থাকবে না। ওই যে বাকি 2টা অপশন, ওই 2টা অপশনে তোমাকে ফলস লিখতে হবে এবং বাকি যে 3টা অপশন, ওই 3টাতে তোমাকে ট্রু লিখতে হবে। ওকে, আর এসবিএ বলতে কি বোঝায়? সিঙ্গেল বেস্ট অ্যান্সার। এখানে ধরো, এখানেও সেম ভাবে একটা কোশ্চেন দেওয়া থাকবে এবং 5টা অথবা 4টা অপশন থাকে। ওকে, এই 5টা বা 4টা অপশন সবগুলোই কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার হতে পারে। তবে এই 4টা বা 5টা অপশনের মধ্যে সবচেয়ে বেস্ট যে অপশনটা বা সবচেয়ে বেস্ট যে অ্যান্সারটা, সেই অ্যান্সারটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। এটাই হচ্ছে সিঙ্গেল বেস্ট অ্যান্সার। তো এমসিকিউ এর মধ্যে সাধারণত হাফ হাফ থাকে, অর্থাৎ যদি 20টা এমসিকিউ থাকে তাহলে তার মধ্যে 10টা থাকবে ট্রু ফলস এবং 10টা থাকবে হচ্ছে এসবিএ। ওকে, এই এক্সামের মার্ক ডিস্ট্রিবিউশন গুলো অন্য একটা ভিডিওতে আলোচনা করা হবে। আজকের ভিডিওতে আমি শুধুমাত্র এক্সামের টাইপ গুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে দেখো, এই যে অ্যানাটমি সাবজেক্টটা, এই অ্যানাটমি সাবজেক্টটাকে 4টা সাবজেক্টে ভাগ করে পড়ানো হয়। সেই 4টা সাবজেক্ট কি কি? একটা হচ্ছে গ্রস অ্যানাটমি, এরপরে হচ্ছে জেনারেল অ্যানাটমি, দেন হচ্ছে হিস্টোলজি এবং লাস্টলি হচ্ছে এমব্রায়োলজি। এরপরে দেখো, অ্যানাটমির যে সিলেবাসটা, এই পুরো সিলেবাসটাকে আবার 6টা কার্ডে ভাগ করা হয়। আমি অলরেডি কিন্তু একটা ভিডিও দিছিলাম যেখানে হচ্ছে ফার্স্ট ইয়ারের যে সাবজেক্টস, সেগুলোর ইন্ট্রোডাকশন নিয়ে আমি কথা বলছি। ওখানে আমি তোমাদেরকে দেখাইছিলাম যে ছয়টা কার্ড, এগুলো কোন রিজিয়নে থাকে এবং কোন রিজিয়নের পড়াটা আমরা পড়ি প্রত্যেকটা কার্ডে। ওকে, তো 6টা কার্ড কি কি ছিল? একটা হচ্ছে থোরাক্স কার্ড, যেটা হচ্ছে আমাদের যে চেস্ট এরিয়া বা বক্ষপিঞ্জর যেটাকে আমরা বলি, এই এরিয়াতে যে রিজিয়নটা থাকে এটা হচ্ছে থোরাক্স। ওকে, থোরাক্স কার্ড। তারপর হচ্ছে সুপিরিয়র এক্সট্রিমিটি বা আমাদের হাত যেটাকে আমরা বলি, এরপরে হচ্ছে অ্যাবডোমেন বা আমাদের পেটের যে অংশটুকু। 4 নাম্বার হচ্ছে ইনফিরিয়র এক্সট্রিমিটি, মানে হচ্ছে আমাদের পা। 5 নাম্বার হচ্ছে হেড অ্যান্ড নেক।
অর্থাৎ মাথা এবং গলা বা ঘাড়। এরপর 6 নাম্বার কার্ডে আমরা পড়ি হচ্ছে ব্রেন এবং আইবল। তো এখানে এই যে হেড যে রিজিয়নটা, এই হেড রিজিয়নের সাধারণত আমরা বোনসের যে পার্টটুকু অর্থাৎ হাড়, হাড় নিয়ে আমরা পড়ি। আমাদের মাথার যে ক্রেনিয়াল সেই অংশটুকু, আর এটার মধ্যের যে ব্রেন এবং হচ্ছে আমাদের চোখ, এই জিনিসটা আমরা 6 বা 6 নাম্বার কার্ডে পড়ি। ওকে, ব্রেন অ্যান্ড আইবল। এই কার্ডের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে নিউরো অ্যানাটমি। ওকে, তাহলে আমরা কি কি 6টা কার্ড পড়ি? থোরাক্স, সুপিরিয়র এক্সট্রিমিটি যেটাকে সংক্ষেপে সুপ্রেক্সো বলে, তারপর হচ্ছে অ্যাবডোমেন, তারপর ইনফিরিয়র এক্সট্রিমিটি যেটাকে সংক্ষেপে আমরা ইনফ্রেক্সো বলে থাকি, তারপর 5 নাম্বার কার্ড হচ্ছে হেড অ্যান্ড নেক কার্ড, এবং 6 নাম্বার কার্ড হচ্ছে ব্রেন অ্যান্ড আইবল কার্ড অথবা নিউরো অ্যানাটমি কার্ড। এখন এই যে অ্যানাটমির মধ্যে 4টা ভাগ রয়েছে বা 4টা সাবজেক্ট রয়েছে, এই 4টা সাবজেক্টের মধ্যে অ্যাকচুয়ালি আমরা কি পড়ি? ধরো একটা হার্ট, এটা হচ্ছে একটা হার্ট। এই হার্টটা কিভাবে গঠিত, অর্থাৎ এখানে কয়টা চেম্বার আছে, এখানে কয়টা কম্পার্টমেন্ট আছে, তারপর এখানে আমরা কি কি ফিচার্স পাই, এখানে মাইট্রাল ভালভ থাকে, এখানে ট্রাইকাসপিড ভালভ থাকে। ওকে, তাহলে একটা হার্টের ওভারঅল গঠন আমরা পড়তেছি। এই হার্টের যে ওভারঅল গঠনটা, এইটা আলোচনা করা হয় হচ্ছে গ্রস অ্যানাটমিতে। ওকে, এখন দেখো এই যে হার্ট বা হৃৎপিণ্ড, এটা কোন টিস্যু দিয়ে তৈরি? এটা অবশ্যই হৃৎপেশি, অর্থাৎ কার্ডিয়াক মাসল দিয়ে তৈরি, তাই না? হার্ট তৈরি হচ্ছে কার্ডিয়াক মাসল দিয়ে। তাহলে দেখো মাসল বা পেশি, এটা কিন্তু কয়েক ধরনের থাকে। যেমন আমরা কার্ডিয়াক মাসল বললাম এখানে, এছাড়াও স্কেলিটাল মাসল থাকে, তারপর হচ্ছে স্মুথ মাসল থাকে। অর্থাৎ তোমরা এইচএসসি তে পড়ে আসছো ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, তাই না? তাহলে এই যে মাসলের টাইপ নিয়ে আমরা আলোচনা করতেছি ইন জেনারেলি, এই জিনিসটা হচ্ছে জেনারেল অ্যানাটমির পড়াশোনা। অর্থাৎ আমি যদি আরেকটা উদাহরণ দিই, ধরো তুমি একটা হাড় নিয়ে পড়াশোনা করতেছো, সেটা হচ্ছে ফিমার অথবা হিউমেরাস। তুমি যখন একটা সিঙ্গেল হাড় নিয়ে পড়াশোনা করবা, সেটার ওভারঅল গঠনটা পড়াশোনা করবা, সেটা হচ্ছে গ্রস অ্যানাটমি। আর যখন তুমি পড়বা যে ফিমার হিউমেরাস এগুলো হচ্ছে একটা লম্বা বোন বা লং বোন, তো আমাদের বডিতে লং বোন আছে, ফ্ল্যাট বোন আছে বা চ্যাপ্টাকৃতির বোন আছে, তারপর ইরেগুলার বোন আছে। এই যে আমরা বোনসের টাইপ নিয়ে পড়াশোনা করতেছি, এই জিনিসটা হচ্ছে জেনারেল অ্যানাটমি। ওকে, আই গেস তোমরা গ্রস অ্যানাটমি এবং জেনারেল অ্যানাটমিটা বুঝছো। এখন দেখো এই যে কার্ডিয়াক মাসলটা আমরা পাইলাম, এই কার্ডিয়াক মাসল টিস্যু, এটাকে যদি কোনো একটা মাইক্রোস্কোপের নিচে দেখা হয়, ওকে, মাইক্রোস্কোপের নিচে দেখলে আমরা অনেক ফিচার্স দেখতে পারবো। যেমন এখানে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে, তোমরা কিছুটা পড়ে আসছো এসেছি। তো মাইক্রোস্কোপের নিচে দেখে যখন কোনো একটা টিস্যুকে স্টাডি করা হয়, সেটা হচ্ছে হিস্টোলজি। ওকে, এরপরে আমাদের এই যে হার্ট, এই হার্টটা কিভাবে ডেভেলপ করছে, যেমন তোমরা অলরেডি জানো যে আমাদের ভ্রূণ বা এমব্রায়োতে 3টা লেয়ার থাকে। এরকম 3টা লেয়ার থাকে। একটা হচ্ছে একটোডার্ম, তারপর এন্ডোডার্ম, এবং মাঝখানে থাকে হচ্ছে মেসোডার্ম। তোমরা কিছুটা পড়ে আসছো যে আমাদের ভ্রূণে 3টা ভ্রূণীয় স্তর থাকে। ওকে, এই সেই 3টা ভ্রূণীয় স্তর। তো এই 3টা ভ্রূণীয় স্তরের মধ্যে মেসোডার্ম থেকে উৎপত্তি হয় বা ডেভেলপ করা হচ্ছে হার্ট। তাহলে দেখো এই যে হার্টের আমরা ডেভেলপমেন্ট পড়তেছি, এই জিনিসটা হচ্ছে এমব্রায়োলজি। ওকে, আই হোপ তোমরা এই যে 4টা সাবজেক্টের মধ্যে যে ডিফারেন্স, ক্রস অ্যানাটমি, জেনারেল অ্যানাটমি, হিস্টোলজি এবং এমব্রায়োলজি, এই জিনিসটা বুঝছো। অর্থাৎ এই 4টা সাবজেক্টে কিন্তু অ্যানাটমির পার্ট। ওকে, এবং এই পুরো অ্যানাটমিটাকে আবার 6টা কার্ডের সিলেবাসে ভাগ করে পড়ানো হয়। সাধারণত
প্রত্যেকটা কার্ডের জন্য 1 থেকে 1.5 মাস সময় লাগে। ওকে, অর্থাৎ ধরো থোরাক্স কার্ডের জন্য 1 মাস বা 1.5 মাস সময় লাগে, তারপর সুপিরিয়র এক্সট্রিমিটির জন্য 1 মাস সময় লাগতে পারে। এখন 2টা কার্ড হয়ে গেলে একটা টার্ম পরীক্ষা হয়। ওকে, এরকম সেম ভাবে পরের 2টা কার্ড হলে আবার আরেকটা টার্ম পরীক্ষা হবে, এবং পরের 2টা হলে আবার আরেকটা টার্ম পরীক্ষা হবে। তাহলে তোমরা মেডিকেল লাইফে টোটাল 6টা কার্ড এক্সাম দিবা, অর্থাৎ অ্যানাটমির জন্য, আবার 3টা টার্ম এক্সাম দিবা অ্যানাটমির জন্য। এবং এই যে 6টা কার্ড, প্রত্যেকটাতেই রিটেন পরীক্ষা অবশ্যই থাকবে। তবে ভাইবা পরীক্ষাটা কিছু মেডিকেলে হয়, কিছু মেডিকেলে হয় না। যেমন থোরাক্স কার্ডের ভাইবাটা হয়, তবে কিছু ক্ষেত্রে দেখা যায় কিছু মেডিকেলে সুপিরিয়র এক্সট্রিমিটি শুধুমাত্র রিটেন পরীক্ষা হয়, কিন্তু ভাইবা পরীক্ষাটা হয় না। ওকে, এই জিনিসটা তোমরা তোমাদের মেডিকেলেই গেলেই বুঝতে পারবা। তবে টার্ম যে পরীক্ষাটা, এখানে রিটেন এবং ভাইবা দুটাই হবে, এবং তোমাকে অবশ্যই দুটাতে অংশগ্রহণ করতে হবে। এখন আসো আমরা অ্যানাটমির বুক লিস্টগুলো একটু দেখে নিই। তো এই যে লিস্টগুলো আমরা প্রথমে দেখাবো, এটা অ্যাকচুয়ালি রিটেন এবং ভাইবা দুইটার জন্যই লাগবে। ওকে, তবে ভাইভাতে কিছু এক্সট্রা এক্সাম হয়। ভাইবার ক্ষেত্রে কয়েকটা এক্সাম পার্ট আছে, সেগুলোর ক্ষেত্রে আমাদের কিছু আলাদা প্রিপারেশন নিতে হয়, ওটা আমি একটু পরে আলোচনা করতেছি। প্রথমে আমি একটা ওভারঅল বুক লিস্ট তোমাদেরকে বুঝাবো। তাহলে খেয়াল করো, গ্রস অ্যানাটমি, এই যে গ্রস অ্যানাটমি যে পার্টটা, এই গ্রস অ্যানাটমি পার্ট থেকে আমাদের বাংলাদেশে সাধারণত 3টা রাইটারের বই প্রচলিত আছে। একটা হচ্ছে একে দত্ত, এরপরে হচ্ছে বিশ্রাম সিং, এবং হচ্ছে বিডি চৌরাশিয়া। তো এই 3টা বইয়ের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে ইনফরমেশন দেওয়া আছে হচ্ছে একে দত্ত স্যারের বইটাতে। ইনফরমেশন, তবে এই বইটার একটা খারাপ দিক হচ্ছে এখানে ছবি বা ড্রয়িং খুবই কম, বা ফিগার খুবই কম, যে জন্য শুধুমাত্র ইনফরমেশন বা লেখা পড়ে বোঝাটা অনেকটা কঠিন হয়ে যায়। ওকে, তো এটার জন্য একে দত্ত স্যারের বইটার পাশাপাশি আমরা সাধারণত বিশ্রাম সিং এর বইটা পড়ি। বিশ্রাম সিং এর বইটা, কারণ বিশ্রাম সিং এর বইটাতে ছবিগুলো খুবই সুন্দর, অর্থাৎ ফিগারগুলো খুবই সুন্দর। এছাড়াও ফিগার দেখার জন্য আমরা আরেকটা বই ফলো করি, সেটা হচ্ছে নেটার্স। এই যে এই বইটা, নেটার্স অ্যাটলাস, এই বইটাতে কোনো লেখা নাই, এখানে শুধুমাত্র ছবি রয়েছে। এই বইটা অ্যাকচুয়ালি কেনার প্রয়োজন হয় না, জাস্ট পিডিএফ রাখতে পারো। ওকে, তো এই ভিডিওতে আমি যে বইগুলোর নাম বলবো সবগুলোর পিডিএফ তোমরা আমাদের মেইন যে টেলিগ্রাম গ্রুপ সেখানে পেয়ে যাবা, ওখান থেকে তোমরা পিডিএফ দেখতে পারো। ওকে, এবং পিডিএফ দেখে তোমরা ডিসিশন নিবা যে কোন বইটা তোমার জন্য প্রিফারেবল বা কোন বইটা তুমি কিনতে চাও। ওকে, আর এমনিতেও এই নেটার্স অ্যাটলাস বা এই যে ছবির যে বইটা, এটা অ্যাকচুয়ালি এখন কেনার প্রয়োজনটা হয় না, কারণ এই মুহূর্তে বা এই যুগে এসে অনেক 3D অ্যাপ চলে আসছে। যেমন হচ্ছে হিউম্যান অ্যাটলাস 3D অ্যাপ আছে একটা, এটার মড ভার্সন পাওয়া যায় বোধহয়, গুগলে সার্চ দিলে পেয়ে যাবা। এছাড়াও কমপ্লিট অ্যানাটমি 3D অ্যাপ, এই কমপ্লিট অ্যানাটমি 3D অ্যাপটা আমরা ইউজ করি সাধারণত আমাদের ক্লাসগুলো নেওয়ার সময়। আমাদের অ্যান্টিডোট মেডিকেল একাডেমিতে আমরা কমপ্লিট যে অ্যানাটমি যে অ্যাপটা, এই অ্যাপটা আমরা ইউজ করে থাকি। আচ্ছা, তাহলে এখন বিশ্রাম সিং এর বইটা বুঝতে পারছো আই গেস, যে এই জায়গাটাতে অর্থাৎ এই বইটাতে ফিগার খুবই সুন্দর করে দেওয়া আছে। তবে আমাদের বাংলাদেশে কিছু মেডিকেল কলেজে বা কিছু টিচার বিশ্রাম সিং এর বইয়ের যে ইনফরমেশন, এই ইনফরমেশনগুলোকে কিছু কিছু ক্ষেত্রে একসেপ্ট করতে চায় না। মানে খুবই সিলি কিছু কন্ট্রাডিকশন আছে একে দত্ত স্যারের বইয়ের সাথে। সেই জন্য ওই সিলি যে কন্ট্রাডিকশনগুলা, এগুলো তোমরা ব্যাচ টিচারের কাছে থেকে শুনে নেবা। তোমাদের যখন ক্লাস শুরু হবে তখন তোমাদের ব্যাচ টিচার বা যিনি তোমাদের অ্যানাটমি ক্লাস নেবেন,
উনি তোমাদেরকে বলে দিবেন যে হচ্ছে কোন বইটা তোমরা কিনবা। কারণ মেডিকেল কলেজ অনুযায়ী কোন বইটা তোমাকে কিনতে হবে এবং কোন বইটা তুমি কিনবা না, এই জিনিসটা কিন্তু অনেকটা ভ্যারি করে। এই জন্য আমি তোমাদেরকে আপাতত সাজেস্ট করব যে বই যে একদমই কিনবা না তা না, তোমার যদি ইচ্ছা থাকে তুমি বই কেনো, কোনো সমস্যা নেই। তবে আপাতত তুমি পিডিএফ গুলো একটু দেখো, বইগুলো একটু দেখো যে কেমন লাগে কোনটা কোন বইটা। এরপরে তোমার যখন ক্লাস শুরু হবে তখন ব্যাচ টিচার যে বইটা কিনতে বলবে ওই বইটা কিনতে পারো। ওকে। তবে কিছু বই একদম ম্যান্ডেটরি কেনা উচিত, যেমন হচ্ছে ফিজিওলজিতে গাইটন কেনা উচিত, তারপর হচ্ছে বায়োকেমিস্ট্রিতে এবিসি কেনা উচিত। ওকে। আচ্ছা, তাহলে দেখো একে দত্ত বিশ্রাম সিংটা হলো। আর বিডি চৌরাশিয়া এই বইটা একটু আগের, বা তোমরা তোমাদের যদি বাবার বয়সী কেউ থাকে বা দাদার বয়সী যদি কেউ থাকে, তারা কিন্তু বিডি চৌরাশিয়া বইটা পড়ে আসছে। ডক্টর যদি কেউ থেকে থাকে তোমার ফ্যামিলিতে, তাহলে তোমার শুনলে তোমরা জানতে পারবা যে তারা বিডি চৌরাশিয়া বইটা পড়ছে। ওকে। এবং বিডি চৌরাশিয়ার একটা আপডেটেড ভার্সন যদি বলি, সেটা হচ্ছে বিশ্রাম সিং এর বইটা। অর্থাৎ বিডি চৌরাশিয়ার বইতে ইনফরমেশন পরিমাণ অ্যাভারেজ এবং ছবিগুলো অ্যাভারেজ বলা যায়। সবচেয়ে সুন্দর ছবি আছে হচ্ছে বিশ্রাম সিং এ, এবং সবচেয়ে বেশি ইনফরমেশন আছে হচ্ছে একে দত্ত স্যারের বইতে। ওকে। তো বিডি চৌরাশিয়াটা অ্যাকচুয়ালি একটা ওভারঅল একটা বই। কেউ যদি বিডি চৌরাশিয়াটা পড়ে, তার জন্য মেডিকেল যে ইনফরমেশনগুলো তার জন্য অনেকটাই জানা হয়ে যায়। ওকে। এই জন্য তোমরা বিডি চৌরাশিয়া বইটা পড়তে পারো। তবে ওই যে বললাম যে কিছু মেডিকেলে মেডিকেল ওয়াইজ এই বইয়ের যে প্রিফারেন্স, এই জিনিসটা আসলে ভ্যারি করে। যেমন আমি আমার মেডিকেলের কথা যদি বলি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, এখানে একে দত্ত স্যারের বইটাকে একদম সোললি প্রিফার করা হয়। ওকে। এখানে আমাদের এখানে বিডি চৌরাশিয়া স্যারের বইটা মাঝে মাঝে একসেপ্টও করতে চায় না। তো এই জিনিসটা তোমরা শুনে নেবা, কোনো বই একটা আরেকটা থেকে অ্যাকচুয়ালি কম না। সব বইতেই ইনফরমেশন তুমি যদি ভালো মতো পড়তে পারো, তাহলে সবগুলোই তোমার জন্য বেস্ট হবে। এই কারণে সবগুলো বই তোমার কেনার একদমই প্রয়োজন নাই। তুমি হচ্ছে যখন মেডিকেল কলেজ শুরু হবে তখন স্যারের কাছে শুনবা, তারপরে তুমি বই কিনবা। আচ্ছা, তো দেখো এখানে আহ, সবগুলো বইয়ের মধ্যে কিন্তু 3টা করে বই আছে একটা সেটের মধ্যে। যেমন একে দত্ত একটা সেটের মধ্যে 3টা বই আছে, তাই না? আবার বিশ্রাম সিং এখানেও 3টা বই আছে, কিন্তু বিডি চৌরাশিতে 4টা বই আমরা দেখতে পাচ্ছি। এটা আমি একটু পরে বলতেছি যে 4টা বই কেন। আচ্ছা, তাহলে দেখো এই যে আমরা 6টা কার্ড বললাম, থোরাক্স, সুপিরিয়র এক্সট্রিমিটি, তো প্রত্যেকটা কার্ডের জন্য বইয়ের যে প্রিফারেন্স, এই জিনিসটা আবার কিছুটা ভ্যারি করে। ওকে। অ্যানাটমি সাবজেক্টটা এই জন্যেই এত বেশি কমপ্লেক্স হয়ে গেছে। এই এত বেশি এতগুলো বই, তারপর কোন বই আমরা কখন পড়বো, কোথায় পড়বো, এই জিনিসটা আমরা অনেকেই বুঝতে পারি না প্রথম দিকে। আচ্ছা, আমি তোমাদেরকে একটু একটু করে বুঝাবো। আই গেস তোমরা বুঝবা, যদি না বোঝো তাহলে অবশ্যই কোশ্চেন করবা। ঠিক আছে? আর ধীরে ধীরে তোমরা যখন আরো ম্যাচিওর হবা, বা 1 মাস 1.5 মাস যখন তোমরা মেডিকেল কলেজে পার করবা, তখন এই জিনিসগুলো তোমরা অলরেডি জেনে যাবা। ওকে। তাহলে দেখো এই যে থোরাক্স কার্ড, তারপর হচ্ছে অ্যাবডোমেন কার্ড এবং হচ্ছে হেড নেক কার্ড, এই 3টা কার্ডের জন্য আমরা হচ্ছে একে দত্ত স্যারের বইটাকে বেশি প্রিফার করি ইনফরমেশনের জন্য। ওকে। একে দত্ত স্যারের বইটা এই 3টা কার্ডের জন্য। এরপরে দেখো সুপিরিয়র এক্সট্রিমিটি কার্ড এবং হচ্ছে ইনফিরিয়র এক্সট্রিমিটি কার্ড, এই 2টা কার্ডের জন্য বিশ্রাম সিং অথবা বিডি চৌরাশিয়া, এই 2টা বই ফলো করা হয়। তবে কিছু মেডিকেলে একে দত্তকেও ফলো করে। ওকে। তবে আমি যদি আমার প্রিফারেন্স বলি, বা বেশিরভাগ 95%-এর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সুপিরিয়র এক্সট্রিমিটি, অর্থাৎ হাত এবং পা, নর্মাল ভাবে মনে রাখতে পারতো না, হাত এবং পা, এই 2টার জন্য বিশ্রাম সিং অথবা বিডি চৌরাশিয়া 2টা বই কিন্তু সেম ভাবে আমরা পড়তে পারি। আচ্ছা, এরপরে দেখো লাস্ট যে বইটা থাকলো সেটা হচ্ছে অর্থাৎ লাস্ট যে কার্ডটা, সেটা হচ্ছে ব্রেন অ্যান্ড আইবল কার্ড বা নিউরো অ্যানাটমি কার্ড। এটার জন্য আমাদেরকে আলাদা একটা বই পড়তে হয়, সেটা হচ্ছে স্নেলস ক্লিনিক্যাল নিউরো অ্যানাটমি, এই বইটা। এটা 6th কার্ডের জন্য আমরা পড়ি। ওকে। তো এই বইটা অ্যাকচুয়ালি অনেক ভাস্ট। আমাদের এই বইটা থেকে সবকিছু প্রয়োজন হয় না, আমাদের সিলেবাসেও সবকিছু নাই।
তোমাদের টিচার অবশ্যই বলে দিবে। আর আমি 6th কার্ড নিয়ে এখন এত বেশি আলোচনা করতে যাচ্ছি না, কারণ 6th কার্ড আসতে, আসতে তোমরা এত বেশি ম্যাচিউর হয়ে যাবা যে তোমরা নিজেরাই বুঝতে পারবা যে কোন জিনিসটা বাদ দিতে হবে এবং কোন জিনিসটা পড়তে হবে। এছাড়াও টিচার তোমাকে বলেও দিবে। আর স্নেলস ক্লিনিক্যাল নিউরো অ্যানাটমির চেয়ে একটা সহজ ভার্সন হচ্ছে বিশ্রাম সিং এর একটা ভার্সন আছে, সেটা হচ্ছে টেক্সট বুক অফ ক্লিনিক্যাল অ্যানাটমি। এটা বিশ্রাম সিং এর লেখা, অর্থাৎ স্নেলের চেয়ে কিছুটা সহজ এই বইটা। ওকে, এটাও তোমরা পড়তে পারো চাইলে। আচ্ছা, এখন কেনার প্রয়োজন নেই এই বইগুলো। 6th কার্ডের যে বইটা, এটা এখন কেনার প্রয়োজন নেই, এটা তোমরা পরে কিনবা। আপাতত জাস্ট পিডিএফ রাখতে পারো। তো এই যে নিউরো অ্যানাটমি যে বইটা, এই নিউরো অ্যানাটমির বইটা হচ্ছে একে দত্ত এবং বিশ্রাম সিং এর এই পার্টের মধ্যে থাকে না। এই যে এখানে আমরা 3টা সেট দেখতেছি না, এই 3টা সেটের মধ্যে কিন্তু নিউরো অ্যানাটমিটা নাই। একে দত্তর ক্ষেত্রে নিউরো অ্যানাটমি কোনো বই নাই, আর বিশ্রামের ক্ষেত্রে আলাদা একটা বই আছে এটু। কিন্তু বিডি চৌরাশিয়ার ক্ষেত্রে এই যে 4 নাম্বার যে পার্টটা, এই 4 নাম্বার পার্টটা হচ্ছে নিউরো অ্যানাটমি। ওকে, তো নিউরো অ্যানাটমির জন্য আমরা সাধারণত স্নেলই পড়ি। অনেকে চাইলে বিডি চৌরাশিয়ার এই 4 নাম্বার পার্টটা পড়তে পারে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা গ্রস অ্যানাটমিটা বুঝলাম। ওকে, গ্রস অ্যানাটমিটা আই হোপ তোমরা বুঝতে পারছো যে কোন বইটা আমাদের পড়তে হবে। এখন আসো জেনারেল অ্যানাটমি। জেনারেল অ্যানাটমির জন্য আমাদের সাধারণত একে দত্ত স্যারের বইটা ফলো করা হয়। এটা হচ্ছে একে দত্ত স্যারের জেনারেল অ্যানাটমি বই। ওকে, তবে এই বইটাও অনেকটা কঠিন বলা যায়। এটার একটা সহজ ভার্সন হচ্ছে আমাদের চন্দনা ম্যাডামের বই। চন্দনা ম্যাডামকে তোমরা অনেকেই চেনো হয়তো, স্পেশালি যারা হচ্ছে বরিশাল মেডিকেলে চান্স পাইছো, অর্থাৎ শেরেবাংলা মেডিকেল কলেজে। ওখানকার প্রফেসর উনি, অ্যানাটমির হেড অফ দ্য ডিপার্টমেন্টও। তো ওই ম্যাডামের লেখা একটা বই, সেটা হচ্ছে ইজি জেনারেল অ্যানাটমি। এই বইটা তোমরা পড়তে পারো, এই বইটা অনেকটাই ইজি। আর নামটাও যেরকম ইজি, বইয়ের কন্টেন্টস অনেকটা ইজি। তবে আমি তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করব, সেটা হচ্ছে এই যে জেনারেল অ্যানাটমি, হিস্টোলজি এবং এমব্রায়োলজি, এটার জন্য তোমরা তোমার নিজেদের মেডিকেল কলেজের যে লেকচার স্লাইড, এই লেকচার স্লাইডটা বেশি ফলো করবা। লেকচার স্লাইড, লেকচার স্লাইডটা যদি তুমি একদম লাইন বাই লাইন বা সুন্দরভাবে ফলো করতে পারো, এই জিনিসটা কিন্তু মোর দেন ইনাফ। তোমার অ্যাকচুয়ালি আলাদাভাবে বই পড়ারও প্রয়োজন হয় না। গ্রস অ্যানাটমির জন্য একটু আলাদা বই পড়ার প্রয়োজন হয় অবশ্যই, কিন্তু জেনারেল অ্যানাটমি, তারপর হিস্টোলজি, এমব্রায়োলজি, এগুলোর জন্য আলাদাভাবে বই পড়ার অনেক সময় প্রয়োজন হয় না, যদি তুমি তোমার মেডিকেলের লেকচার স্লাইডটা ঠিকভাবে পড়তে পারো। ওকে, আচ্ছা, তাহলে জেনারেল অ্যানাটমির বইটা বুঝছো। এখন এই দুইটা বইয়ের মধ্যে তুমি কোনটা কিনবা? অ্যাকচুয়ালি এই বইগুলো না কিনলেও হয়, তবে চন্দনা ব্যানার বইটাও কিনতে পারো, এটাও কিনতে পারো, বইগুলো খুবই ছোট ছোট অ্যাকচুয়ালি। আচ্ছা, এখন আসো হিস্টোলজি। হিস্টোলজির ক্ষেত্রে সবচেয়ে যে বইটা অনেক বেশি প্রিফার করা হয় সেটা হচ্ছে জাংকুয়েরা, এবং এই বইটা অনেক বড়। আর আমাদের এই যে মেডিকেল লাইফ, পুরো ফার্স্ট ইয়ার, 1.5 বছরের একটা জার্নি। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলে একটা ফার্স্ট ফেজ বলা হয়। এই যে 1.5 বছরের জার্নি, এখানে অ্যাকচুয়ালি হিস্টোলজি জানকুয়েরার যে বইটা, এই বইটা পড়ে শেষ করা যায় না, কারণ এই বইটা আসলেই অনেক বড়। তবে তোমার যদি পড়ার ধৈর্য থাকে, তাহলে অবশ্যই তুমি বই কিনবা এবং একটু হলেও বইয়ের পেজ উল্টাবা, এবং পেজ উল্টালেও আমাদের কিছুটা হলেও পড়াশোনা হয়। ওকে, আচ্ছা, এটার একটা ইজিয়ার ভার্সন হচ্ছে সেলিম রেজা হিস্টোলজি। সেলিম রেজার একটা হিস্টোলজি বই আছে, এই বইটা হচ্ছে এই হিস্টোলজির একটা ইজিয়ার ভার্সন। তোমরা এই বইটা কিনতে পারো, সেলিম রেজার বইটা, এবং এখান থেকেও তোমরা পড়তে পারো। তবে স্পেশালি অবশ্যই তোমাকে তোমার মেডিকেলের লেকচার স্লাইড ফলো করতে হবে। ওকে, আর জানকোরা বইটা আমি সাজেস্ট করব, কেনার দরকার নেই, পিডিএফ রাখতে পারো, পিডিএফ পড়বা। ওকে, আচ্ছা, হিস্টোলজি গেল। এখন আসো এমব্রায়োলজিতে। এমব্রায়োলজির জন্য সবচেয়ে বেস্ট বই হচ্ছে ল্যাংম্যানস এমব্রায়োলজি, এই বইটা, প্রথম যে বইটা, লাল কালারের বইটা। এবং আমি তোমাদেরকে সাজেস্ট করব যে এই বইটা তোমরা কিনো, কারণ এই বইটা তোমাদের লাগবে অ্যাকচুয়ালি। আর এই বইটাতে সবচেয়ে বেস্ট ভাবে এমব্রায়োলজি আলোচনা করা হয়েছে। ওকে, এবং এই এমব্রায়োলজি যে বইটা, এটার চেয়ে একটা ইজিয়ার ভার্সন হচ্ছে সেম
চন্দনা ম্যাডামের একটা বই আছে, সেটা হচ্ছে ইজি এমব্রায়োলজি। এটাও তোমরা পড়তে পারো। তবে এই বইটাতে অর্থাৎ চন্দনা ম্যাডামের বইটাতে এক্সপ্লানেশন খুবই কম দেওয়া। এখানে অ্যাকচুয়ালি শর্টকাটে লেখা আছে, পয়েন্ট পয়েন্ট করে লেখা আছে, বুঝছো? তো মাঝে মাঝে এই পয়েন্টগুলো পড়তে একটু ইজিয়ার হয়। তবে তোমার যদি এক্সপ্লানেশন জানার ইচ্ছা থাকে তখন তুমি ল্যাংম্যান বইটা পড়বা। আর ল্যাংম্যান বইটা যদি তুমি নাও শেষ করতে পারো, সেক্ষেত্রে ছোট একটা বই আছে যেখানে এক্সপ্লানেশনও দেওয়া আছে, আবার ছোট করেও লেখা আছে, সেটা হচ্ছে বিশ্রাম সিং এর বইটা। বিশ্রাম সিং এর একটা এমব্রায়োলজি বই আছে। এই বইটা তোমরা পিডিএফ রাখতে পারো, পিডিএফ রেখে পড়তে পারো। ওকে, আচ্ছা, তাহলে ল্যাংম্যান। এরপরে আমাদের পুরো যে অ্যানাটমি, এই অ্যানাটমির বাইবেল বলা হয় হচ্ছে গ্রেজ অ্যানাটমিকে। তোমরা অনেকেই জেনে আসছো গ্রেজ অ্যানাটমি সম্পর্কে। এই গ্রেজ অ্যানাটমিটা এত বড় যে এটা অ্যাকচুয়ালি কখনোই আমি বলবো না যে এই বইটা কেনো, কারণ এই বইটা পড়া বা পড়ে শেষ করা কখনোই সম্ভব না। এবং এই বইটা এত বেশি বড়, তুমি যদি কোনো টিচারের সামনে গিয়ে বলো যে আমি গ্রেজ অ্যানাটমি পড়ছি, সেই টিচার অবশ্যই হাসবে। কারণ কোনো আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টের জন্য এই বইটা পড়াটা অনেক কঠিন হয়ে যায়। পোস্ট গ্রাজুয়েশনে তখন টিচাররা এই বইটা পড়ে। ওকে, তবে আমি তোমাদেরকে বলবো তোমরা এই বইটার পিডিএফটা রেখে দিও। আমাদের যে মেইন টেলিগ্রাম গ্রুপ, সেখানে তোমরা পিডিএফটা পেয়ে যাবা। তো এই যে গ্রেজ অ্যানাটমি, এই গ্রেজ অ্যানাটমির একটা স্টুডেন্ট ভার্সন আছে। স্টুডেন্ট ভার্সন বলতে এটা অনেক বড়। এই বড় ভার্সনের একটা ছোট ভার্সন আছে, যে ছোট ভার্সনটাতে ছবিগুলো খুব সুন্দর দেওয়া। এবং আমি এখানকার ছবিগুলো খুবই প্রিফার করি। এখানে যে ছবিগুলো দেওয়া আছে এটা আসলেই সুন্দর। তোমরা যদি পিডিএফ পিডিএফ অবশ্যই কালেক্ট করে রাখবা, পিডিএফটা একটু উল্টাবা, ছবিগুলো একটু দেখবা, তাহলে দেখবা যে তোমাদের জন্য যে ভিজুয়ালাইজেশন, এই ভিজুয়ালাইজেশনটা অনেক বেশি ইজিয়ার হয়ে যাচ্ছে। কারণ অ্যানাটমি মানেই হচ্ছে ভিজুয়ালাইজেশন। তুমি যদি অ্যানাটমিকে অন্তর থেকে না দেখতে পারো বা ভিজুয়ালাইজ না করতে পারো, তাহলে তুমি কখনোই অ্যানাটমি মনে রাখতে পারবে না। আর অ্যানাটমি মুখস্থ করে মনে রাখা একদমই কঠিন কাজ। ওকে, আচ্ছা, এখন অ্যানাটমির আরেকটা সেগমেন্ট নিয়ে আমরা পড়ি, সেটা হচ্ছে ক্লিনিক্যাল অ্যানাটমি। ক্লিনিক্যাল অ্যানাটমি বলতে বোঝায়, ধরো তুমি একটা অ্যানাটমির থিওরি নিয়ে আলোচনা করলা বা অ্যানাটমির থিওরি নিয়ে পড়লা, সেই থিওরি রিলেটেড কি ধরনের ডিজিজ হইতে পারে, এটাই হচ্ছে ক্লিনিক্যাল অ্যানাটমি। তো গত সেশন থেকে বা তোমাদের হচ্ছে এখন 24-25 সেশন আর 21-22 সেশন থেকে ক্লিনিক্যাল অ্যানাটমির উপর অনেক বেশি জোর দেওয়া হচ্ছে, এবং এটার কিন্তু আলাদা কোশ্চেন আসতেছে। ওকে, তো এই ক্লিনিক্যাল অ্যানাটমির জন্য তোমরা একটা বই পড়তে পারো। এটার আমি বলবো যে এটার পিডিএফটা রাখলেই ইনাফ। সেটা হচ্ছে স্নেলস ক্লিনিক্যাল অ্যানাটমি, এই বইটা। তো এটার পিডিএফ কেন রাখতে বললাম, কারণ হচ্ছে এই যে বিশ্রাম সিং এর যে বইটা, এই বিশ্রাম সিং এর বইটাতে খুব সুন্দর করে ক্লিনিক্যাল আলোচনা করা আছে। অর্থাৎ এখানে একটা থিওরি প্রথমে পড়াইছে, সেই থিওরি রিলেটেড ক্লিনিক্যাল কোশ্চেন আলাদা একটা বক্স করে লেখা আছে বিশ্রাম সিং এর বইটাতে। ওকে, সেম জিনিস বিডি 84তেও আছে। তবে আমার কাছে বিশ্রাম সিং এর যে ক্লিনিক্যাল বক্স কোশ্চেন, সেটা বেশি ইজিয়ার মনে হয় বা বেশি সুন্দর মনে হয়। অর্থাৎ স্টুডেন্টদের জন্য বুঝতে বেশি ইজিয়ার মনে হয় আমার কাছে। তোমরা অবশ্যই পিডিএফ দেখবা, তোমার কাছে যেটা ভালো মনে হবে তুমি সেই বইটা কিনবা। আর তাছাড়া তোমার ব্যাচ টিচারের কাছে তো শুনবাই। আচ্ছা, তাহলে ক্লিনিক্যাল অ্যানাটমিটাও হলো। এখন কথা হচ্ছে তোমরা রিটেন প্রিপারেশন কিভাবে নিবা। তো মেইনলি তোমাকে অবশ্যই কোশ্চেন সলভ করতে হবে, প্রিভিয়াস কোশ্চেন সলভ করতে হবে। তোমার মেডিকেলের যে প্রিভিয়াস কোশ্চেনগুলো বা তোমাদের সিনিয়ররা যে প্রিভিয়াস কোশ্চেনগুলো পড়ছে, অর্থাৎ আহ, তাদের সময় তাদের এক্সামে যে প্রিভিয়াস কোশ্চেনগুলো আসছে, সেই প্রিভিয়াস কোশ্চেনগুলোকে তোমার কালেক্ট করতে হবে এবং কালেক্ট করে সেগুলো সলভ করতে হবে। তো অনেকেই এটার জন্য গাইড পড়াশোনা করে। তো আমি তোমাদেরকে বলবো যে একদম প্রথম দিকে তুমি যখন মেডিকেল লাইফ শুরু করবা, তখনই গাইড কিনিও না। কারণ গাইড পড়া যদি তোমার একবার অভ্যাস হয়ে যায়, তাহলে তুমি মেইন বইয়ের দিকে আসবাই না। তো কারণটা কি? কারণ হচ্ছে গাইড বই পড়ে তোমার পাস হয়ে যাবে ঠিকই,
কিন্তু তোমার যে একটা নলেজ, সেই নলেজটা কখনোই গেইন করতে পারবে না তুমি। অর্থাৎ তুমি যে মানুষের সেবা দিবা বড় হয়ে, ডক্টর হওয়ার পর, এটার জন্য একটা নলেজ থাকার প্রয়োজন হয়। আর তুমি যদি শুধুমাত্র এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা করো, অর্থাৎ গাইড দেখে শুধুমাত্র যে এক্সামে কি আসছে সেটা পড়ে যাও, তাহলে তোমার যে নলেজের ঘাটতিটা তৈরি হবে, এই জিনিসটা তুমি ডক্টর হওয়ার পরে বুঝতে পারবা। ওকে, এই জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব যে যদি তোমার কাছে সময় নাও থাকে, ধরো এমন হয়েছে যে আগামীকাল তোমার একটা পরীক্ষা এবং পরীক্ষাটা অনেক বড় এবং তুমি হচ্ছে পড়েই শেষ করতে পারতেছো না, তো ওই সময় তুমি গাইড দেখে কিছুটা পড়ে যাও, প্রিপারেশন নিয়ে যাও, পরের দিনের পরীক্ষাতে পাশ করে আসো। এরপরে তুমি এসে ওই টপিকটা মেইন বই থেকে পড়ে নাও। তাহলে দেখবা যে তোমার জন্য যে তোমার যে কনসেপশন, সেই কনসেপশনটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো সাধারণত আমাদের এই যে অ্যানাটমির জন্য আমরা আরিফ ভাইয়ের বইটা পড়ি, তোমরাও এই বইটা পড়তে পারো, সমস্যা নেই, এই গাইডটা। আচ্ছা, তো এটা গেল হচ্ছে আমাদের বুক লিস্ট রিলেটেড আলোচনা, অর্থাৎ রিটেন এবং ভাইবার জন্য কমন যে বুক লিস্টগুলো আমাদের প্রয়োজন বা যে কমন যে বইগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমরা জানলাম। এখন আসো আমরা ভাইবা সম্পর্কে কিছু এক্সট্রা জিনিস জানবো, কারণ ভাইবার মধ্যে যে পার্টসগুলো থাকে এই পার্টসগুলো কিন্তু ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রিতে নাই, এটা শুধুমাত্র অ্যানাটমির জন্য এক্সক্লুসিভ। তাহলে অ্যানাটমিতে যে ভাইবাটা হয়, অর্থাৎ ভাইবা অ্যান্ড প্র্যাকটিক্যাল, এখানে কয়েকটা ভাগ আছে। কি কি? প্রথমত হচ্ছে হার্ড পার্ট বা হচ্ছে বোনস, সেকেন্ড হচ্ছে সফট পার্ট বা হচ্ছে ভিসেরা, এরপরে থাকে হচ্ছে অস্পি, রেডিওলজি অথবা এক্স রে, তারপর হচ্ছে ডিসেকশন, এরপর থাকে হচ্ছে সারফেস মার্কিং, অ্যান্ড লাস্টলি হচ্ছে স্লাইড আইডেন্টিফিকেশন। এটাকে অনেকে লাকি স্লাইডও বলে থাকে। তাহলে প্রথমে আসো হার্ড পার্ট এবং হচ্ছে সফট পার্ট, বোনস এবং ভিসেরা। ভিসেরা বলতে বোঝায় আমাদের বডির যে ইন্টারনাল অর্গানস, যেমন হচ্ছে তোমার হার্ট, তারপর হচ্ছে লাংস, ডায়াফ্রাম, এই জিনিসগুলো হচ্ছে ভিসেরা। আর বোনস তো তোমরা বুঝতেই পারতেছো, আমাদের যে হাড়গুলো, যেমন হচ্ছে হিউমেরাস, স্টার্নাম, রিবস, এগুলো হচ্ছে বোনস। তো সাধারণত কার্ড এক্সামে একজন টিচারই এই দুইটা পরীক্ষা একসাথে নিয়ে থাকে। কার্ড এক্সামে যদি তোমার ভাইবা হয়, অর্থাৎ ধরো এটা একটা টেবিল, একটা টেবিলের উপরে দুইটা ট্রে থাকবে, এরকম দুইটা ট্রে থাকবে, দুইটা ট্রেতে একটার মধ্যে হচ্ছে বোনস থাকবে এবং আরেকটার মধ্যে থাকবে হচ্ছে ভিসেরা। এক সাইডে হচ্ছে টিচার বসে থাকবে এবং আরেক সাইডে তুমি বসে থাকবা। টিচার তোমাকে কোশ্চেন করবে, বলবে যে এই ট্রে থেকে এই ভিসেরাটা তোলো, অথবা তোমাকে বলতে পারে যে তোমার যে ভিসেরাটা পছন্দ মনে হয় তুমি সেই ভিসেরাটা তোলো। তারপরে তুমি সেই ভিসেরাটা বা সেই বোনসটা তুলবা এবং টিচার তোমাকে তারপর কোশ্চেন করবে। ওকে, এই জিনিসটাই অ্যাকচুয়ালি মেইন ভাইবা, অর্থাৎ মেজরিটি যে পোর্শন আমাদের ভাইভাতে মার্কিংস বা মার্ক, সেই জিনিসটা ডিপেন্ড করে এই মেইন ভাইবার উপর, অর্থাৎ হার্ড পার্ট এবং সফট পার্টের উপর। ওকে, তো ভিসেরার জন্য আমরা আলাদা কোনো বই পড়ি না, ভিসেরার জন্য আমাদেরকে এই বইগুলো পড়তে হয়। এই যে আমরা একে দত্ত, বিশ্রাম সিং এবং বিডি চৌরাশিয়া যে পড়ছি সেগুলাই পড়তে হয়। ধরো তোমাকে যদি হার্ট নিয়ে যদি কোশ্চেন করে, তখন তোমাকে সেটার গ্রস অ্যানাটমি জিজ্ঞাসা করবে,
এই যে এখানে তোমাকে আমি যে উদাহরণটা দিলাম, প্রথমে তোমাকে হার্টের গ্রস অ্যানাটমিটা জিজ্ঞাসা করবে, তারপরে এই হার্টটা যে কার্ডিয়াক মাসল দিয়ে তৈরি অর্থাৎ জেনারেল অ্যানাটমিও জিজ্ঞাসা করবে, তারপর জিজ্ঞাসা করবে যে তুমি মাইক্রোস্কোপের নিচে কিরকম দেখতে পারবা অর্থাৎ হিস্টোলজিও জিজ্ঞাসা করবে, তারপর এই যে হার্টটা কিভাবে ডেভেলপ করলো অর্থাৎ এমব্রায়োলজিও জিজ্ঞাসা করবে। তার মানে তোমার এই যে হার্ড পার্ট এবং সফট পার্টের যে ভাইবাটা যেটা যেটা তুমি টেবিলে বসে দিবা, এখানে তোমাকে এই 4টা জিনিস থেকেই কোশ্চেন করা হবে। ওকে, আচ্ছা, অর্থাৎ এটাই কিন্তু মেইন ভাইবা। তাহলে আমরা হার্ড পার্ট এবং সফট পার্ট বুঝলাম। আচ্ছা, হার্ড পার্টের জন্য আমরা একটা বই ফলো করি, সেটা হচ্ছে সেলিম রেজা স্যারের বই। সেলিম রেজা, অনেকে পোদ্দার স্যারের বইও পড়ে হার্ড পার্ট বা বোনস এর জন্য। তবে এই যে সেলিম রেজা স্যারের যে বইটা, এখানে কিছু জিনিস সেম, কিছু টিচার বা কিছু মেডিকেল কলেজে ইনফরমেশনগুলো কন্ট্রাডিক্ট করে বা নিতে চায় না। তো এটার জন্য তোমরা অবশ্যই মেইন বইটা ফলো করো। মেইন বই হচ্ছে এই যে এগুলো, একে দত্ত, বিশ্রাম সিং এবং বিডি চৌরাশি, এই বইগুলো ফলো করবা। তো এখান থেকে অ্যাকচুয়ালি ধরো সুপিরিয়র এক্সট্রিমিটিতে আমরা যে হিউমেরাস নিয়ে পড়াশোনা করি, তারপর হচ্ছে রেডিয়াস আলনা নিয়ে পড়াশোনা করি। তোমরা এইচএসসিতে এই বোনসগুলো কিন্তু কিছুটা জেনে আসছো, যে আমাদের হাতে অর্থাৎ এই যে আমাদের বাহুতে বাহুতে আমাদের যে বাহুতে এখানে হচ্ছে হিউমেরাস থাকে, এখানে হিউমেরাস থাকে, তারপর এখানে থাকে হচ্ছে রেডিয়াস আলনা। তো এই যে এই বোনসগুলো আমরা সাধারণত বিশ্রাম সিং বা বিডি চৌরাশি এখান থেকেই পড়ে থাকি। ওকে, আর থোরাক্স কার্ডের জন্য যে স্টারনাম, তারপর হচ্ছে রিবস, তারপর হচ্ছে ভার্টিব্রা থাকে পেছনের দিকে অর্থাৎ কশেরুকা যেটাকে আমরা বলি বাংলায়। এই জিনিসগুলো আমরা অর্থাৎ এই বোনসগুলো আমরা সাধারণত সেলিম রেজা স্যারের বই থেকে পড়ে থাকি। ওকে, তো এই জিনিসটাও তুমি তোমার ব্যাচ টিচার বা তোমার টিচারের কাছে থেকে তুমি শুনে নেবা তোমার মেডিকেল কলেজে। ওকে, আচ্ছা, আই হোপ তোমরা হার্ড পার্ট এবং সফট পার্ট তাহলে বুঝতে পারছো। এখন অসপি এই এক্সামটা কি? অসপি এক্সামের ফুল ফর্ম হচ্ছে অবজেক্টিভ স্ট্রাকচার্ড প্র্যাকটিক্যাল এক্সামিনেশন। ওকে, তো এই অসপি এক্সামটা কি? দেখো, তোমাদেরকে একটা রুমে নিয়ে যাওয়া হবে এই এক্সামের জন্য। ওকে, এবং রুমে গেলে দেখতে পারবা যে ওই রুমটাতে টেবিলের উপরে কিছু স্টেশন আছে। ধরো এইটা হচ্ছে 1 নাম্বার স্টেশন, এটা হচ্ছে 2 নাম্বার স্টেশন, এবং ওই সাইডে দেখো আরেকজন দাঁড়ায় আছে, ওটা হচ্ছে 3 নাম্বার স্টেশন, এটা 4 নাম্বার। এইভাবে ধরো 10টা স্টেশন থাকবে, এবং তোমাদের প্রত্যেকটা ব্যাচে ধরো তোমরা 20 জন আসো, 20 জনের জন্য প্রথম 10 জনকে নিয়ে যাওয়া হবে ওই রুমে, এবং প্রথম 10 জন মিলে 10টা স্টেশনে একজন একজন করে দাঁড়ায় যাবে। ওকে, এবং প্রত্যেকটা স্টেশনেই কিছু কোশ্চেন লেখা থাকবে, সাথে সেই স্টেশনগুলোতে একটা ভিসারা দেওয়া থাকতে পারে বা একটা হার দেওয়া থাকতে পারে, এবং ওই ভিসারাগুলোতে একটা পিন দিয়ে মার্ক করা থাকবে একটা লোকেশন ওই ভিসারাতে। ওকে, ধরো এটা হচ্ছে হার্ট, তোমার একটা স্টেশনে হচ্ছে এই জায়গাটাতে পিন দিয়ে রাখছে এই জায়গাটাতে, এবং কোশ্চেনে লিখছে যে যে জায়গাটাতে পিন করা আছে সেখানে কোন ভালভ পাওয়া যায়। তোমরা অবশ্যই জানো এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম এবং এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। তাহলে এখানে থাকবে বাইকাসপিড ভালভ বা মাইট্রাল ভালভ। এত ইজি কোশ্চেন কখনোই থাকে না, আমি তোমাদেরকে জাস্ট একটা উদাহরণ দিলাম। ওকে, তো এইরকম প্রত্যেকটা স্টেশন বা 10টা স্টেশনে এরকম কোশ্চেন দেওয়া থাকবে, সাথে ভিসরা দেওয়া থাকতে পারে, তারপর হচ্ছে বোনসও দেওয়া থাকতে পারে, এছাড়াও এক্সরেও দেওয়া থাকতে পারে, আমি একটু পরে আলোচনা করতেছি। তো এই স্টেশনগুলো তোমাদেরকে অ্যান্সার করতে হবে। প্রত্যেকটা স্টেশনে যখন 10 জন করে দাঁড়ায় গেল, এরপরে টিচার, এখানে আরেকজন টিচার থাকবে, সেই টিচার তোমাকে 2 মিনিট অথবা 3 মিনিট টাইম দিবে, এবং এই স্বল্প সময়ের মধ্যে তোমাকে তোমার স্টেশনের কোশ্চেনটা প্রথমে লিখতে হবে। লেখার পরে টিচার রিং বেল বাজাবে। রিং বেল বাজালে ধরো এই যে পার্সনটা, এই পার্সনটা চলে যাবে পরের স্টেশনে, তারপর এখানে যে সেকেন্ড পার্সনটা আসে সেই পার্সনটা আবার চলে যাবে থার্ড স্টেশনে। এইভাবে চক্রাকারে 10টা স্টেশন প্রত্যেকেই ঘুরবে। এই
যে এক্সামটা এটাকেই বলা হয় অসপি এক্সাম, এবং এটা খুবই মজার একটা এক্সাম অ্যাকচুয়ালি। আচ্ছা, তাহলে দেখো তুমি হচ্ছে সেকেন্ড যে পার্সন, অর্থাৎ চক্রাকারে ঘোরার মাধ্যমে প্রত্যেকেরই কিন্তু 10টা স্টেশনেই যাওয়া হচ্ছে এবং 10টা অ্যান্সারই করা হচ্ছে। তাহলে প্রত্যেকটা স্টেশনের জন্য যদি 2 মিনিট পর পর রিং বেল বাজানো হয়, তাহলে টোটাল পরীক্ষাটা হচ্ছে 20 মিনিটের। 10টা স্টেশন 2 মিনিট করে, 10 দোকানে 20 মিনিটে পরীক্ষা হতে পারে। এই যে ডিউরেশনটা, এই জিনিসটা অবশ্যই ভ্যারি করে। কখনো ক্ষেত্রে 30 মিনিট হয়, অর্থাৎ যদি 15টা স্টেশন থাকে। আবার কখনো ক্ষেত্রে দেখা যায় যে 10টা স্টেশন থাকে এবং 3 মিনিট করে সময় দেওয়া হয় প্রত্যেকটা স্টেশনে, তাহলেও কিন্তু 30 মিনিট হচ্ছে। এই জিনিসটা তোমার টিচার যিনি থাকবেন বা তোমার হচ্ছে যিনি গার্ড দিবেন, উনি কিন্তু এই জিনিসটা নির্ধারণ করে দেয়। এরপরে আসো নেক্সট এক্সামটা। নেক্সট এক্সামটা কি? রেডিওলজি অথবা এক্স রে। এখানে একজন টিচার থাকবে, এই যে একজন টিচার, এই টিচার তোমাকে হচ্ছে এই যে এক্স রে সামনে রাখবে, সেই এক্স রেটা থেকে তোমাকে কোশ্চেন করবে। এটা আই হোপ তোমরা এক্সাম সিস্টেমটা বুঝতে পারছো, খুবই ইজি, এবং তোমাদেরকে খুবই বেসিক জিনিস নিয়ে পড়ানো হবে। কারণ এক্স রে বা রেডিওলজি এই জিনিসটা অনেক অ্যাডভান্স জিনিস, তোমাদেরকে এত অ্যাডভান্স জিনিস ফার্স্ট ইয়ারে কখনোই পড়াবে না, তোমরা বেসিক জিনিসগুলো জানবা। আচ্ছা, এটা গেল হচ্ছে রেডিওলজি বা এক্স রে এক্সাম। এরপরের এক্সামটা হচ্ছে ডিসেকশন এক্সাম। ডিসেকশন এক্সামটা কি? তোমরা যখন প্রথম মেডিকেল কলেজে যাবা, তখন দেখবা যে অ্যানাটমি ডিপার্টমেন্টে একটা উৎকট গন্ধ পাওয়া যায়। এই গন্ধটা অ্যাকচুয়ালি ফরমালিনের। কারণটা কি? কারণ হচ্ছে অ্যানাটমি ডিপার্টমেন্টে একটা ডাইসেক্টেড বডি থাকে। এই যে দেখো, এখানে আমরা একটা বডি দেখতে পাচ্ছি। এই যে বডিটা, এই বডিটাকে অ্যাকচুয়ালি ফরমালিন দিয়ে প্রিজার্ভ করে রাখা হয়। কারণটা কি? এটার উদ্দেশ্যটা হচ্ছে এই বডিটাকে কেটে কেটে পড়াশোনা করতে হয় আমাদেরকে। এই জিনিসটাই হচ্ছে ডিসেকশন। ওকে, দেখো এখানে প্রত্যেকটা স্টুডেন্ট এই ডাইসেক্টেড বডি বা এই যে ফরমালিন দেওয়া যে বডিটা, এই বডিটা দেখে দেখে পড়াশোনা করতেছে। এখানে আমরা মাসলসগুলো দেখি যে কোন মাসলটা কিভাবে থাকে, তারপর কোন বোনসগুলো কিভাবে থাকে, এই জিনিসগুলো আমরা এখানে পড়াশোনা করি। এবং ডিসেকশনের জন্য অ্যাকচুয়ালি আলাদা করে কোনো বই পড়াটা কখনোই প্রিফারেবল না। তোমরা অবশ্যই অবশ্যই ডিসেকশন ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবা, কারণ ডিসেকশনে তুমি যে জ্ঞানটা অর্জন করতে পারবা সেটা অনেক বেশি ইফেক্টিভ হবে। ওকে, তাহলে এটা তো গেল ডিসেকশনের ক্লাস। তো ডিসেকশন এক্সামটা কিভাবে হয়? এখানে সেম ভাবে একজন টিচার দাঁড়ায় থাকবে বডির পাশে, এবং তুমি দাঁড়ায় থাকবা বডির অপোজিটে। এখানে টিচার তোমাকে দেখাই দিয়ে বলবে যে আচ্ছা বলো তো বাবা, এই এই যে মাসলটা তুমি এখানে এই বডিতে দেখতে পাচ্ছ, এই মাসলটার নামটা কি? তোমাকে মাসলটা দেখে চিনতে হবে যে এই মাসলটার নাম এইটা। বা ধরো এই দিক দিয়ে একটা আর্টারি অর্থাৎ ধমনী যাচ্ছে, টিচার তোমাকে ধমনীটা ধরে দেখাই দিয়ে বলবে যে আচ্ছা বলো তো এই ধমনীটার নামটা কি? তখন তোমাকে ওই ধমনীর নাম বলতে হবে। এরকম কিছু কোশ্চেন থাকে। আরেকটা কোশ্চেন থাকে খুবই কমন, সেটা হচ্ছে যে আমরা এই যে থোরাক্স, এই যে থোরাক্স যে জায়গাটা দেখব, এই থোরাক্স জায়গাটা দেখার জন্য একটা বডির উপর আমরা কি কি কাট করব। মানে হচ্ছে ধরো এটা হচ্ছে আমাদের থোরাক্স, এই থোরাক্সের ভেতরে দেখার জন্য এখানে স্কিনটাকে আমরা কি কাট দিব, এটাকে বলা হয় হচ্ছে ডিসেকশনের স্টেপস, স্টেপস অফ ডিসেকশন। এই জিনিসটা সম্পর্কে তোমরা আরো ডিটেলস পরে জানবা, আপাতত জাস্ট একটু ধারণা নিয়ে রাখো। ওকে, তো ডিসেকশন এক্সামে সাধারণত এই জিনিসগুলাই আস্ক করা হয়। আচ্ছা, তাহলে আই হোপ তোমরা ডিসেকশনও বুঝছো। তাহলে কোনটা কোনটা হলো? আমরা অসপি দেখলাম, রেডিওলজি দেখলাম, ডিসেকশন দেখলাম, এরপর হচ্ছে সারফেস মার্কিং। সারফেস মার্কিংটা কি? দেখো এখানে একজন ভাইয়া দাঁড়ানো থাকবে, বা আমরা কমন ভাবে যেটা বলি যে হচ্ছে মামা দাঁড়ানো থাকে, অ্যানাটমির মামা। তোমরা এইচএসসিতে যারা কলেজে পড়ে আসছো, তোমরা অলরেডি জানো ওই যে প্র্যাকটিক্যাল রুমে যে মামা থাকতো, ওই রকম, বুঝছো? এখানে মামাটা থাকবে। এখানে মামা অ্যাকচুয়ালি তোমাদের জন্য তোমাদের বডিটা বিলিয়ে দিবে। বিলিয়ে দিবে কিরকম? তুমি এই বডিটার উপরে আঁকাউকি করবা। যেমন ধরো এই যে এখানে আমরা একটা বডি দেখতে পাচ্ছি, তোমাকে এখানে এই বডির উপরে ড্রয়িং করতে হবে। ড্রয়িং করার ক্ষেত্রে সাধারণত মার্কার ইউজ করা হয়, অথবা মাঝে মাঝে চক, কখনো কখনো হচ্ছে
পাউডারও ইউজ করা হয়। এখানে তোমাকে ড্রয়িং করে দেখাইতে হবে যে হার্টটা কিভাবে থাকে। এটা একটা নিয়ম আছে অবশ্যই, তুমি জাস্ট এখানে হার্ট নিজের ইচ্ছা মতো আঁকাই দিলা সেটা কখনোই হবে না। এখানে হার্টটা আঁকানোর জন্য অনেক কয়েকটা নিয়ম আছে, যেমন এই দিক থেকে লাইন টানতে হবে, তারপর এইভাবে তুমি মানে অনেক কয়েকটা তুমি লাইন টানবা, তারপরে সেই লাইনগুলোর ডটগুলোকে মিলাইলে তুমি একটা কমপ্লিট হার্টের ড্রয়িং পাবা। এবং এই সারফেস মার্কিং এর যে ইম্পর্টেন্স সেটা হচ্ছে, একটা হার্ট যখন তুমি ড্র করতেছো, তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এই স্কিনের নিচেই এটার অপোজিটেই কিন্তু হার্টটা আছে, এবং এটার সার্জিক্যাল ইম্পর্টেন্স অনেক বেশি। ধরো একজনের হার্টের সমস্যা, তুমি তো অবশ্যই হচ্ছে চেস্টের এখানে কাটবা না, তাই না? তোমাকে অবশ্যই এখানে মাঝখানে কাটতে হবে, কারণ মাঝখানে এই জায়গাটাতে হার্টটা থাকে। মাঝখানে বলতে হার্টের যে অ্যাপেক্স, এই অ্যাপেক্সটা কিন্তু কিছুটা বাম দিকে সরানো থাকে এরকম। ওকে, এটাই হচ্ছে সারফেস মার্কিং এর ইম্পর্টেন্স। আচ্ছা, যেহেতু আমরা এটা বডি সারফেসের উপর মার্ক করে ড্র করতেছি, এই জন্য এই সাবজেক্ট বা এই যে এক্সামটা, এটাকে বলা হয় সারফেস মার্কিং। আচ্ছা, নেক্সট হচ্ছে স্লাইড আইডেন্টিফিকেশন বা লাকি স্লাইড। এখানে ধরো তুমি যখন একটা রুমে প্রবেশ করবা, এটা হচ্ছে আমাদের হিস্টোলজি রুম বলি আমরা। এই রুমটাতে প্রবেশ করার সময় টিচার তোমাকে বলবে যে এই যে 10টা স্লাইড, এই যে এখানে দেখো স্লাইড রাখা আছে, 10টা স্লাইডের মধ্যে থেকে একটা স্লাইড তোলো। তো এখানে তোমাকে একটা মানে লাকের উপর ডিপেন্ড করতে হচ্ছে, এই জন্য এই এক্সামটাকে বলা হয় লাকি স্লাইড। তো তুমি যে স্লাইডটা তুলবা, সেই স্লাইডটা তোমাকে মাইক্রোস্কোপের নিচে নিয়ে আইডেন্টিফাই করতে হবে যে এই স্লাইডের মধ্যে কোন টিস্যুটা আছে। ওকে, এই আইডেন্টিফিকেশনটা একটু একটু না, অ্যাকচুয়ালি অনেকটাই কঠিন। তো তোমরা ধীরে ধীরে শিখে যাবা। ওকে, এটাই হচ্ছে স্লাইড আইডেন্টিফিকেশন এক্সাম বা হচ্ছে লাকি স্লাইড। এটার অর্থাৎ স্লাইডটা আইডেন্টিফাই করার পরে তোমাকে সেটা খাতায় লিখতে হবে যে এখানে আমরা কি কি ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। তো এখান থেকে আমরা কোন কোন বই পড়বো, হার্ট পার্ট বা বোনসের জন্য কি পড়বো আমরা অলরেডি বলছি, ভিসেরাও বলছি, অসপি, তারপর হচ্ছে রেডিওলজি এবং হচ্ছে সারফেস মার্কিং। এই তিনটার জন্য একটা বই আছে, সেটা হচ্ছে সিনপসিস একটা বই আছে, বাংলাদেশের এই একটা বই। এই বইটা তোমরা পড়তে পারো। এই সিনপসিস বইটাতে অসপি আছে, তারপর হচ্ছে রেডিওলজি এবং সারফেস মার্কিং সম্পর্কে খুব সুন্দর করে আলোচনা করা আছে। এই বইটা তোমরা কিনতে পারো। এরপর ডিসেকশনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এটার জন্য কোনো বই অ্যাকচুয়ালি আমরা পড়ি না, বা এটার জন্য একদম বেস্ট কোনো বই একদমই নাই। তোমার যে টিচার ডিসেকশন ক্লাসে যা পড়াবেন, এক্সামেও সেম ওই জিনিসগুলাই অ্যাকচুয়ালি আস্ক করা হয়। তাই তোমরা অবশ্যই ডিসেকশন ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবা। ওকে, এরপর লাস্ট বাকি থাকলো হচ্ছে স্লাইড আইডেন্টিফিকেশন অথবা লাকি স্লাইড। এটার জন্য চন্দনা ম্যাডামের একটা বই আছে, খুবই সুন্দর একটা বই। বইটার নাম হচ্ছে ইজি স্লাইড, এবং এখানে দেখো লাকি স্লাইডস কিন্তু লেখা আছে। এই বইটা তোমরা কিনতে পারো। এবং মোস্ট ইম্পর্টেন্টলি, এই ইজি স্লাইড বা লাকি স্লাইডটা কিনলে এই বইটা কিন্তু তোমার এই যে হিস্টোলজির যে পার্টটা ছিল আমাদের এখানে, হিস্টোলজির এই পার্টটাতেও কিন্তু অনেকটাই হেল্প হয়। ওকে, রিটেনের জন্য কাজে লাগতে পারে ইজি হিস্টোলজি এই বইটা। তো আই হোপ তোমরা আজকের সেশনটা বুঝতে পারছো যে অ্যানাটমি, এই অ্যানাটমি সাবজেক্টে কিভাবে এক্সামসগুলো হয় এবং আমরা কোন কোন বইগুলো ফলো করি। ওকে, তোমাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা, এছাড়া আমাকে ইনবক্সেও জানাতে পারো। ধন্যবাদ সবাইকে।